বাংলাদেশ থেকে মেঘালয় মাত্র অল্প বাজেটে কেমন হবে পুরো ভ্রমণটা আজকের ভিডিওতে সেটাই দেখাতে চলেছে। ঢাকা থেকে ট্রেনে সিলেট, তারপর তামাবিল ইমিগ্রেশন পার হয়ে ভারতের ঢাউকি বর্ডার দিয়ে শুরু হবে আমাদের এই মেঘালয়ের অভিযান। পথে পথে ঘুরে দেখব ঢাউকি ভিউ পয়েন্ট, উমক্রম ফলস, বড় হিল ফলস, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলিলং ভিলেজ, বিখ্যাত লিভিং রুট ব্রিজ, আর পথে দেখা অসংখ্য সুন্দর ভিউ পয়েন্ট ও পাহাড়ি রাস্তার মনোমুগ্ধকর দৃশ্য। আপনি যদি কম খরচে মেঘালয় ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে এই সিরিজে থাকছে রুট, খরচ, ইমিগ্রেশন, যাতায়াত এবং বাস্তব অভিজ্ঞতা সবকিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুভ সকাল সবাইকে। এখন 6:15 বাজে, সিলেটে এসে নামছি। এখন একটা বাস ধরে আমরা চলে যাবো হচ্ছে তামাবিল বর্ডারে। সেখানে গিয়ে বর্ডারে যে বাকি কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইস, সেন্ট মার্টিনের পর আমরা আবার চলে এসেছি মেঘালয়ের উদ্দেশ্যে। এখন আমরা আছি হচ্ছে তামাবিল বর্ডারে। আমার পিছনে যে জায়গাটা এটা হচ্ছে বেসিক্যালি তামাবিল স্থল বন্দর। তো আমরা এটা দিয়ে এখন সামনের দিকে যাব। আর অলরেডি কিন্তু মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। তো যাওয়ার আগে থেকে একটা আনন্দ কাজ করতেছে। হঠাৎ থেকে কিন্তু একটা ঝর্ণা দেখা যাচ্ছে, এই যে বিশাল বড় ঝর্ণা, অনেক বড় উপরে। আর তামাবিল ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম, আর ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে আসছি ট্রাভেল ট্যাক্সটা দিতে। সো ট্রাভেল ট্যাক্স দেওয়া শেষ, বিজিবি চেকপোস্ট আছে, এখানে পাসপোর্টের এন্ট্রি করেই চলে যাবো হচ্ছে যে ইন্ডিয়াতে। আমরা অলরেডি ঢাউকি যে ইমিগ্রেশনটা সেটা কমপ্লিট করে ফেলছি। আমাদের এটা কমপ্লিট করতে সময় লাগছে 4 থেকে 5 মিনিট। 10 মিনিট। 10 মিনিট। হ্যাঁ। আর আমরা এখন যাব হচ্ছে যে আমাদের কি বলে ঢাউকি বাজারের দিকে যাব, ওখানে গিয়ে টাকা ভাঙাবো। দেন হচ্ছে যে আমরা ট্যাক্সি নিয়ে, আরে বেটা কইতে কইতে দেন, আমরা ওখানে গিয়ে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাব। তো যাওয়ার সময় যে যে স্পটগুলো আছে সেগুলো দেখবো। আর 3,000 রুপি দিয়ে একটা ট্যুরিস্ট ভ্যান একটা ভাড়া করলাম, আমরা যাবো ডিরেক্ট চেরাপুঞ্জিতে। তো চেরাপুঞ্জি যাওয়ার সময় 4-5টা স্পট আছে, এগুলো দেখাবে। আমরা চলে আসছি ডাউকি বাজারে। এখান থেকে আমরা হচ্ছে আমাদের টাকাটাকে রুপিতে ভাঙাবো। সো আজকে রেট মেবি 71 টাকা, এই জন্য আরো 2-4টা দোকান তাদের খুঁজতেছে রেট আরো বেশি পাওয়া যায় কিনা আর কি। একটা বাজার অত বেশি বড় না, আর এখানে অনেক গাড়ি আছে। সো আপনারা চাইলে এখান থেকে গাড়ি ভাড়া করতে পারবে। ফাইনালি আমরা হচ্ছে যে কাকার দোকান থেকে রুপি করে নিলাম। আমরা এখন চলে আসছি মেঘালয়ের জাফলং সাইডে, যেটা হচ্ছে যে আমরা আমাদের দেশ থেকে আমরা আমাদের জাফলংকে দেখি, মানে ইন্ডিয়ার সাইড যেটা। এই সময় এসে যে এরকম নীল পানি দেখবো, এটা আসলে অসম্ভব রকম মানে সুন্দর লাগতেছে, এটা চিন্তাও করি নাই। আর এই সাইডটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া, আর এই যে দূরে যে সাইডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ। এখানে ইন্ডিয়ার পতাকার পরেরটা অংশটা বাংলাদেশ। যে বড় বড় নৌকা দেখা যাচ্ছে, মানে ছোট ছোট নৌকা, এগুলো সবগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের। সো পানির কালার অসম্ভব রকম সুন্দর। এই যে এখানে সকলের নৌকা রাইড করতেছে। তো আমরা যেদিন আসবো, আসার দিন আমরা এখানে থাকবো। এটা হচ্ছে যে মেঘালয়ের ট্যুরিজম, ঢাউকি ট্যুরিজম স্পট। আমরা এটা হচ্ছে শেষের দিন কভার করব। তারপরে আমরা এখানে কিছু সময় স্পেন্ড করলাম, যেটা আমি ভিডিওতে একটু আগে বলছি, অসম্ভব রকম সুন্দর লাগতেছে। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে করে এখন চলে যাব বাকি স্পটগুলো কভার করার জন্য। এই যে যে ব্রিজটি দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের জাফলং এর যে জায়গা আছে, ওখান থেকে আমরা ব্রিজটা দেখি। সো ফাইনালি আমরা হচ্ছে এখানে ব্রিজে চলে আসছি। আর এটা আসলে আমাদের দেশ থেকে যখন দেখি বেশ সুন্দর লাগে, বাট এখানে কিন্তু দাঁড়ায় ছবি তোলা যায় না। তো যে কারণ হচ্ছে যে আমি গাড়ি থেকেই ভিডিও করে নিচ্ছি। আর যেটা ভালো লাগতেছে, কারণ এখানে ছবি তোলাটা নিষেধ, না হলে হয়তো এখানে দাঁড়ায় কিছু ছবি আমরা তুলে নিতাম। তো এই হচ্ছে মেইন যে ব্রিজটা, এইখান থেকে হচ্ছে আমাদের দেশ দেখা যায়। অসম্ভব রকম সুন্দর লাগতেছে। আর নিচে হচ্ছে যে যখন এই যে নৌকাগুলো চলতেছে, জাস্ট জোস। মানে দাঁড়ায় যদি ছবি তোলা যায় তো ব্যাপারটা আরো বেশি জোস হইতো। আমি এখন চলে আসছি উমক্রেম ফলস। এই সেই উমক্রেম ফলস, যেখান থেকে অনেক পানি পড়তেছে। আর এই পানিটা বেসিক্যালি চলে যাচ্ছে আমার বাংলাদেশ। মেঘালয়ে ঢোকার পর প্রথমে আমরা এসেছি উমক্রেম ফলসে। প্রথম দেখাতেই ঝর্ণাটা আমার খুবই ভালো লেগেছে। যেহেতু এখন বর্ষাকাল, তাই পানির স্রোত অনেক বেশি, আর সেটাই ঝর্ণার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা নিচে নেমে কিছুক্ষণ সময় কাটিয়েছি, ঠান্ডা পানিতে পা ভিজিয়েছি। পানিটা ছিল বেশ ঠান্ডা, তারপরেও অনেক মানুষ সেখানে গোসল করতে দেখেছি। সব মিলিয়ে ঝর্ণার এই মনোমুগ্ধকর সৌন্দর্য সত্যি মনটা ভরে দিয়েছে। ঝর্ণা দেখা শেষ, এখন আমরা গাড়িতে উঠবো, আমরা অন্য একটা জায়গায় যাব। অসাধারণ লাগছে জায়গাটা। আমরা এখন চলে আসছি বড় হিল ঝর্ণা যেটা সেটা দেখার জন্য। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে পান্থুমাই নামে আমরা জানি আর কি, এটা আমরা সিলেট থেকে দেখতে পাই। এখানে কিছু দোকান আছে। এই যে বড় হিল হয়ে গেছে বব হিল, মানে হাড়টা মুছে গেছে। এই হচ্ছে আমাদের দেশের সিলেট। আচ্ছা, এখান থেকে আমরা বেসিক্যালি বড় হিলটাকে দেখতে পাই, যেটা না আমরা পান্থুমাই।
চারপাশে সবুজ পাহাড় আর ঝর্ণার পরিবেশ মিলিয়ে জায়গাটা বেশ শান্ত এবং মনোরম। কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা। আমি এখন চলে আসছি লিভিং রুট ব্রিজে। সো এখানে আসতে 30 রুপি লাগে ভাড়া দিতে হয় আর কি পার্কিংয়ের জন্য। তো আমি এখন ওই দিকটা যাবো, সম্ভবত গোসল করা যায় আর পানির ভালোই গর্জন শোনা যাচ্ছে। যে রাস্তা ধরে যাইতে হয় লিভিং রুট ব্রিজে। এখানে পৌঁছাতে হলে আগে ছোট্ট একটা হাইকিং করতে হবে। পুরো পথ জুড়ে সিঁড়ি করা আছে, তাই হাঁটতে খুব একটা সমস্যা হয় না। যাওয়ার পথে ছোট ছোট কিছু দোকান রয়েছে, চাইলেই সেখানে স্থানীয় খাবার এবং জিনিসপত্র নিতে পারবেন। টিকিট কিনলাম 40 রুপি করে পার এন্ট্রি। সো এই হচ্ছে বেসিক্যালি লিভিং রুট ব্রিজ। বৃষ্টির নিচ দিয়ে একটি ঝর্ণার পানি বয়ে যায়, যে জায়গাটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। প্রতিদিন অনেক বেশি পর্যটক এই প্রাকৃতিক বিস্ময় দেখতে এখানে আসেন। আমার কাছে জায়গাটা একবার হলেও ঘুরে দেখার মতো লেগেছে। এই হচ্ছে লিভিং রুট ব্রিজ। সো এই হচ্ছে বেসিক্যালি লিভিং রুট ব্রিজটা। এই যে পানির যে ধারা বইতেছে একদম সেই ওখান থেকে আসতেছে, এখান থেকে এটা চলে যাচ্ছে যে লিভিং রুট ব্রিজের দিকে। এই ব্রিজ সম্পর্কে তো নিশ্চয় জানেন যে প্রায় 200-300 বছর ধরে এটা হচ্ছে গাছের যে শিকড়গুলো সেটা থেকে এই ব্রিজটা তৈরি হয়েছে। হ্যাঁ, লিভিং রুট ব্রিজ দেখা শেষ। এখন আমরা চলে যাবো হচ্ছে মাউলিনং ভিলেজের দিকে। এখনো উঠতেছি আর কি, হাইকিং চলতেছে। আমরা এখন আছি এশিয়ার সব থেকে ক্লিনেস্ট যে ভিলেজ মাউলিনং, সেখানে। তো এটা হচ্ছে আমরা ফার্স্টে এসেছি, আমরা দুপুরে খাবার খাইলাম, খাবার খাওয়ার পর এখন ভাবলাম যে একটু ঘুরে দেখি। এখানকার রাস্তায় কোনো ধরনের কোনো ময়লা নাই, খালি রাতুলের মতো ময়লা পড়ে আছে রাস্তার মধ্যে, এছাড়া কোনো কিছু আবর্জনা আছে। সেটা সবাই জানে, ঠিক আছে, রাতুল এটা বলে লাভ নাই। আসলেই ভিলেজটা একদম ক্লিন, মানে আবর্জনা নাই। বেসিক্যালি যেটা আছে যে গাছের পাতা টাতা এগুলো পড়া আছে, তো এগুলো তো কোনো বিষয় না, এছাড়া সবকিছুই সুন্দর। From the crest of the wave that we broke apart and pulled you back into the sea all the way এটা down. কি গান? Why did it take all our life Nacho. to explain নাচো নাচো। that it's more beautiful when আল্লাহ you're হাফেজ, here? বাই বাই। মাউলিনং ভিলেজ আমাদের ঘোরা শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট দেখতে, অথবা একটা ঝর্ণা আছে ওটা দেখার জন্য। টাইম অবশ্য হাতে বেশি নাই। আমরা এখন একটা জায়গা থামছি, এখান থেকে পুরা মানে আমাদের দেশের যে জায়গাটা, ওই জায়গাটা পুরো দেখা যায়। এই যে এই জায়গাটা, মানে এই যে এটা হচ্ছে আমাদের সিলেট। আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। সো যাওয়ার পথে এই জায়গাটা দেখে আসলে লোভ সামলাতে পারলাম না, সাথে সাথে নেমে গেছি। অসম্ভব সুন্দর, যে জায়গাটা দেখেন না কেন সেই জায়গাটা সুন্দর লাগতেছে। এই যে পিছনের জায়গাটা, এটা মনে হচ্ছে এটা বেশি সুন্দর। যেখানে দাঁড়াইছি সেই জায়গাটাও অনেক সুন্দর লাগতেছে। সো মানে এনভায়রনমেন্টটা এমন যে যাই দেখতেছি তাই সুন্দর লাগতেছে। এটা আমার ফার্স্ট ভ্রমণ হচ্ছে মেঘালয়তে, এবং তার জন্য আমি বেশি এক্সাইটেড। আমি এখন একটা ভিউ পয়েন্টে আছি, প্রচুর ঠান্ডা বাতাস, মোটামুটি বলা যায় ভালোই ঠান্ডা, শীতের জামা পড়তে হবে। তবে ভিউ পয়েন্টটা পুরোটাই জোস এবং অসাধারণ। আমি আসলে এই যে ভিউটা দেখতেছি, এখানে আসলে আমি কোন ভাষায় এটাকে প্রকাশ করবো, এই ভাষা আমার কাছে নাই। আর এখানে নিচে কিন্তু অনেক গভীর, এখানে আছে যে ঝর্ণা পানি, তারপরে নিচে কিন্তু অনেক মেঘ, যত সাদাগুলো যাচ্ছে এগুলো কিন্তু সবগুলো মেঘ। তো মেঘের কারণে এই জিনিসটাকে আরো বেশি সুন্দর লাগতেছে। Well, I chipped my tooth on a tangerine, and the jaybird singing something about the way things used to be. আমরা একটা ভিউ পয়েন্ট আছি, এটা হচ্ছে চেরাপুঞ্জি যাওয়ার পথে লাস্ট একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে একদম হাইস্ট পিক, এর উপর আসলে এরপরে আর কোনো জায়গা নাই। একটু দেখাই, এই যে পিছনে কত বড় বড় পাহাড়, আর এগুলোতে মেঘ থাকলে আরো বেশি সুন্দর লাগতো। ওই যে দূরে একটা ঝর্ণা দেখা যায়, যদিও ক্যামেরাতে অত ভালোভাবে আসতেছে না। এখানে আমরা এখানে এন্ট্রি ফি কিন্তু 20 টাকা, 20 টাকা করে ঢুকে তারপর হচ্ছে ছবি টবি তুলতে হয়। তবে আমরা এর আগে যেটা দেখছিলাম ওইটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল, এটা তুললাম। Now I'm dancing on a wire like a cheap paper tiger, strumming on a heartstring stereo to a song that no one knows, and it goes like this. Hey, hey, yeah. আজকের দিনের মতো সাইট সিং দেখা শেষ। এখন আমরা সোজা চলে যাবো চেরাপুঞ্জিতে, আর কোথাও কোনো ব্রেক দিব না। আমরা যে হোমস্টে উঠছি সেটার নাম হচ্ছে পাতেং হোমস্টে। আমাদের পার রুম পড়ছে 2000 রুপি। আর আজকে অনেক ভিড়ের কারণে দেখা যায় রুম ভাড়া অনেক বেশি ছিল। আর সোহরা, আমরা যেটাকে চেরাপুঞ্জি বলি, ওরা এটাকে সোহরা বলে। আর এখন বের হবো, এখন 7:24 বাজে। হোটেল থেকে আমরা এখন বের হয়েছি, বের হয়ে আমরা খাবার খেতে যাব। তো রাতুল একটু গেছে 19-20 কেনার জন্য। পাইন লিভ যে রেস্টুরেন্ট আছে এখান থেকে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিছি।
আপনি চাইলে এখান থেকে খাইতে পারেন গোল্ডেন স্পুন ধাবা। আর অলমোস্ট সব কিছু বন্ধ হয়ে গেছে, তারপর কিছু দোকানপাট খোলা আছে। আর যেহেতু বন্ধের দিন পড়ছে একটু রাশ আছে এই দিকটাতে। ওভারঅল গুড। এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট করবো, রেস্ট করে ঘুমাবো, সকালে আবার উঠে যাব বাকি সাইট সিন করার জন্য। সো গুড নাইট, এ পর্যন্ত, দেখা হবে কালকে। শুভ সকাল সবাইকে। আজকে আমাদের চেরাপুঞ্জিতে দ্বিতীয় দিন, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। একদম হোমস্টে থেকে এই ভিউটা দেখেন। এর একদম পিছনে বড় একটা পাহাড় আছে এবং এখান থেকে ঝর্ণা পড়তেছে, দেখা যায়। ক্যামেরাতে তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো অসাধারণ একটা সকালবেলা ঘুম থেকে যখন এরকম একটা সুন্দর জিনিস দেখতেছি, বেশি ভালো লাগতেছে। টাইম টু চেক আউট। এরপরে আমরা 4টে স্পট আজকে কভার করবো। ব্রো আল্লাহ হাফেজ। জোস, কিন্তু খালি নেট পাই নাই, এতে নেট একটু প্রবলেম। ওকে ওকে, নেক্সট টাইম। তো আমরা এখন হচ্ছে বেরো যাওয়ার, যে আমাদের 3G। এই 3G কই ব্রো, হাই বলো, কই হাই। এখন যাচ্ছে সেভেন সিস্টার ফলসের দিকে। তো যাওয়ার পথে হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে আমরা আমাদের গাড়ি থামাইছি। এই যে এখান থেকে একটা ভিউ দেখা যায়। এই যে এটার নাম হচ্ছে কি, মাদানসাদ সিং খাসি সোহরা। সোহরা মিনস হচ্ছে চেরাপুঞ্জি। এই হচ্ছে ভিউটা, যেটা আমি একটু আগে হোটেল থেকে দেখাইছিলাম। এটাই সেটা। এই জায়গাটা এটাই সেভেন সিস্টার্স ওয়াটারফল। 7টা ঝর্ণা থাকার কারণে বেসিক্যালি নাম হচ্ছে সেভেন সিস্টার্স ওয়াটারফল। এই যে কিছু কিছু ওয়াটারফল দেখা যাইতেছে, হালকা একটু মেঘও আছে এখানে। এটা হচ্ছে সেলফি ডেঞ্জার জোন, মানে এখানে সেলফি তুলে মারা যেতে পারে। এই হচ্ছে আর কি সেভেন সিস্টার্স ওয়াটারফল। কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 8টা। কই, আমি তো 8টা খুঁজে পাচ্ছি না। বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে কোনো ভিউই নেই, একদম মানে বাজে লাগতেছে। যে পানি এটা খুবই অল্প, ভাল লাগে না। তো ওয়েস্ট অফ টাইম মনে হয়েছে। বৃষ্টি থাকলে ব্যাপারটা জোস হইতো। রাতে অনেক ক্ষুধা লাগছে। কি খাস? কফি খাস? কত নিছে? 60 রুপি? 30 রুপি। মজা আছে। দোকানগুলোতে টি, কফি, তারপর হচ্ছে ম্যাগি, নুডলস, রাইস, এগুলো বেশি পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের সুভিনিয়ার আছে, এগুলো থেকে আপনি চাইলে কেনাকাটা করতে পারবেন। 50, 50, 100। অমলেট ব্রেড ম্যাগিটা হচ্ছে 80 রুপি। এই যে এখানে সুন্দর একটা ঝিরি আছে, তো ভালোই লাগতেছে, সুন্দর। সেভেন সিস্টার্স জলপ্রপাত ঘুরে এবার আমাদের গন্তব্য হচ্ছে কেনরেম জলপ্রপাত। এটা হচ্ছে মেঘালয়ের ইস্ট খাসি হিলসে অবস্থিত, যেটা চেরাপুঞ্জি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। কেনরেম জলপ্রপাতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটি 3টি ধাপে নিচে নেমে এসেছে। প্রায় 1001 ফুট উচ্চতার এই জলপ্রপাতের ভারতের অন্যতম উঁচু যে জলপ্রপাতগুলো রয়েছে সেটির মধ্যে একটি। দূর থেকে কিন্তু এর বিশালতা আর সৌন্দর্য চোখে পড়ে। সবচেয়ে মজার বিষয় হলো জলপ্রপাতের নিচের যে অংশটা, সেটা পানি হচ্ছে সরাসরি বাংলাদেশের ভোলাগঞ্জের দিকে প্রবাহিত হয়। সবুজ পাহাড় আর সাদা পানির ধারা আর সীমান্ত ঘেঁষা প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে কিন্তু এই কিনরেম যে জলপ্রপাত, সেটা সত্যিই কিন্তু অনেক মনোমুগ্ধকর। আর জায়গাটা বিশাল বড় আর বেশ সুন্দর লাগে। এর পাশেও আরেকটি ছোট ঝর্ণা রয়েছে, সেখানে আমরা কিছু সময় কাটালাম, কিছু ছবি-টবি তুলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। 20 রুপি করে টিকিট নিলাম ইকো পার্কে যাওয়ার জন্য। গেস্ট হাউস আছে এখানে, গেস্ট হাউস এখানেও থাকা যায়। এত খরচ, মানে মেঘালয় মানে খরচ। আমাদের ড্রাইভার বলতেছে মেঘালয় আসবা, টাকা পয়সা বেশি নিয়ে আসবা, মানে অনেক খরচ। মিসিং জোন, এটা হচ্ছে মিসিং জোন। এখানে আসলে মানুষ হারাই যায় নাকি? ও আচ্ছা, এটা অনেক গভীর। এটার জন্য ইসে লাগাই দিচ্ছে, এর জন্য এটা বেসিক্যালি নাম হচ্ছে মিসিং জোন। মানে এখানে পড়লে আর পাওয়ার সম্ভাবনা নাই। আর ভালোই পার্ক, প্রথম তো ছোট মনে হয়েছে, বাট বিশাল বড় পার্ক। ওকে, আমাদের ঘুরে আসে, আমরা এখান থেকে বেরোচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে। মৌসুমি ক্যাব নিলাম, এটা 30 রুপি করে, আর 10 মিনিট লাগবে এটা শেষ করতে। এই তো চলে আসছি কেবের ভিতরে, একদম আদিমকালের মতো ফিল। এই হচ্ছে কেবের ভিতরে এন্ট্রান্স পয়েন্ট। অনেক ঠান্ডা ভিতরে, যে অনেক বড় বড় পাথর, পানি আছে, পানির ফ্লো আছে। এই যে ভিতরে চিপা রাস্তা, মানে ছোট একটা গুহা। এসে কি কষ্ট করে বেরোচ্ছে, তো সাবধানে বেরোতে পারে, পানি পিছলা পড়ে, এগুলো খুবই টাফ। ফাইনালি বের হয়ে গেলাম। ছোটখাটো একটা গুহা, কিন্তু ভালোই, অনেক বড় বড় পাথর আছে। এখন চলে আসছি উইসাডান
ওয়াটারফলসে পার্কিং মেবি 30 রুপি নিছে, আর নিচে যাওয়ার জন্য আবার এক্সট্রা চার্জ দিতে হবে। তো এখন আমরা নিচে রেডি হলাম, এখানে একটু গোসল করবো, কারণ আমাদের গোসল করা হয় না একটা ওয়াটারফলসে নামিনি, তাই এটাতে এই ওয়াটারফলসে আমরা নামবো। যে আমাদের ড্রাইভার 3G, এই যে এটা আমরা কি এটাতে যাবো যে এই ঝর্ণা দেখা যায়, এই এত বড়টা সেই ভাই জোস। নিচে গেলে কইবে ওয়াহ ওয়াও, আবার তো উঠতে হবে। উঠতে আবার কমু কি, ও মা গো আল্লাহ। ওহো, পাম গাছ। আমরা উপরে একটা রাস্তা থেকে, মানে উপরে যে দেখেন এই রাস্তা থেকে নিচে এখানটায় আসছি। টিকিট নিয়ে আমরা নিচের দিকে যাব না? কত টিকিট? টিকিট কিনলাম 50 রুপি করে পার পার্সন। এই যে কত নিচে নামতে হবে আমাদেরকে। এই যে ঝর্ণার শব্দ কিন্তু শোনা যেতেছে অলরেডি। আমরা উপর থেকে দেখলাম, এখন হচ্ছে চলে যাবো একদম নিচের দিকে যাবো, সেই জন্য আর এখানে বেশি সময় দাঁড়াইলাম না। আবার হচ্ছে উপরের দিকে উঠে ওই সাইড দিয়ে যেতে হবে। এখন আমরা হচ্ছে যে ওয়াটারফল একদম নিচে যাব, ওখানে গিয়ে গোসল হবে, চিল হবে, হাঁটতে যেতে পারতেছি না যে অবস্থা রাস্তা। এখন হচ্ছে যে এই রাস্তা ধরে নামবো, মানে এটা খুবই রিস্কি, অনেক সাবধানে নামতে হবে এখানটায়, ঠিক আছে? আর আগে তো বলছি এটা আমার জীবনের প্রথম ট্রেকিং, পাথর আছে অনেক বড় বড়, খুব মানে সাবধানে না নামলে অবস্থা খারাপ হয়ে যাবে। এত রিস্ক নিয়ে নিচে নামার পরে যখন আমি ঝর্ণাটাকে দেখেছি, তখনই মনে হচ্ছে যে নিচে নামাটা একদম সার্থক হয়েছে। ওয়াইসোডং ওয়াটারফল সত্যি অসাধারণ একটি ঝর্ণা। ঝর্ণাটা একদম মূল রাস্তা থেকে অনেক নিচে অবস্থিত। আপনারা দেখেছেন যে আমরা যেখানে গাড়ি পার করেছি সেখান থেকে একটা এবং দুইটা রাস্তা পার করে আমাদেরকে নিচে নামতে হয়েছে। রাস্তাটা কতটা খাড়া আর বিপজ্জনক সেটাও কিন্তু দেখেছেন। তাই অবশ্যই খুব সাবধানে নামতে হবে। একটা ভুল হলেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। চাইলেই কিন্তু ভিউ পয়েন্ট থেকে আপনারা ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে চলে আসতে পারেন। বিশেষ করে যাদের বয়স বেশি। সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই নিচে নামতে হবে। নিচ থেকে ঝর্ণাটা দেখার যে সৌন্দর্য সেটা আসলে অসাধারণ ছিল। নিচে নেমে আমরা কিছুক্ষণ চারপাশের যে মনোমুগ্ধকর ভিউ রয়েছে সেটা উপভোগ করেছি। এরপর বরফ, শীতল, স্বচ্ছ পানিতে নেমে গোসলও করেছি। আমাদের ফলস ঘোরা শেষ, এখন আমরা চলে যাবো আবার মেইন রোডে নোয়াখালীকাই ফলস দেখতে। এটা অসম্ভব রকম সুন্দর লাগছে, এটা গোসল করলাম, ভালো লাগলো। পানিতে নামে নাই, একটু ভয় লাগতেছিল। ওয়াইসোডং ফলস আছে, এটা ট্রেকিং করা শেষ। অনেক নিচে, সময় লাগছে যাইতে আসতে, বাট যখন নিচে যাবেন ব্যাপারটা হেভি। আমি তাও একটু দেখাই, এই যে পানিটা পড়তেছে ফলসগুলো একদম নিচে। আমরা চলে আসছি, এই যে আমাদের গাড়ির সামনে, এখান থেকে আমরা সোজা চলে যাবো এখন চেরাপুঞ্জির দিকে। আমি এখন এমন একটা জায়গা আছি যেটাকে আমি যদি মেঘালয় সুইজারল্যান্ড বলি, এটা বলাটা ভুল হবে না। কজ অফ ভিউটা তো নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন কি রকম সুন্দর। আপনি যখন আপনার নিজ চোখে দেখবেন এটা আরো বেশি ভালো লাগবে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে দেখেন কতগুলো পাথর আছে, দেখেন এই যে প্রতিটা জায়গা জুড়ে জুড়ে অনেকগুলো পাথর আছে। আমি জানি না আসলে এগুলা কিভাবে ম্যানমেড হয়েছে নাকি হচ্ছে যে প্রাকৃতিক ভাবে। আর আমি যে এটার উপর দিয়ে হাঁটতেছি দেখেন এই জায়গাটা টোটালি কিন্তু পাথরের, টোটাল প্লেসটাই পাথরের। এবং আপনি দেখেন যে আমার পিছনে যে মেঘের যে ভিউটা দেখা যাচ্ছে সেটা অসম্ভব রকম সুন্দর। আর হচ্ছে যে পিছনে কিন্তু দেখেন মেঘ দেখা যায়, এই জায়গাটা হচ্ছে মেঘ দেখা যেতেছে। আমি আপনাদেরকে একটু দেখাই, এটার পিছনে কিন্তু একটা ওয়াটারফলস আছে। হ্যাঁ, এখন কিন্তু উপরে উপরে কিন্তু অলরেডি চাঁদ দেখা যাচ্ছে, এখন কিন্তু 6টার মতো বাজে, চারদিকে কিন্তু আলো, তারপরেও এত বেশি সুন্দর লাগতেছে। সো আপনারা ওয়াসাওডাং যে ওয়াটারফলস আসবেন, ওয়াটারফলস আসলে এখানে সব গাড়ি থামায়, থামার পরে এখানে হচ্ছে বেসিক্যালি এই জায়গাটা, এটা দেখতে পাবেন। গুড মর্নিং সবাইকে। আজকে মেঘালয় আমাদের তৃতীয় দিন, আর পিছনে যে হোমস্টেটা আছে এটা আমাদের হোটেল। এখন বেরিয়েছি নাস্তা করতে যাব। এটা হচ্ছে একদম সেন্টার পয়েন্ট আর কি, এখান থেকে অটো বা জিপ ভাড়া করা যায়। আর উপরে হচ্ছে ওদের বাজার। সকালবেলা আসছি এখানে, এই যে হোটেলটা থেকে নাস্তা করলাম। এই যে রাতুল চা খাচ্ছে, আমিও চা নিলাম, ভালো। আর ওনাদের বিহেভিয়ার খুবই ভালো। সো আমি রেকমেন্ড করবো আসলে এখানে নাস্তা করার জন্য। তো আমরা এখন চা খেয়ে আমরা চলে যাবো নোয়াখালীকে ফলসে, দেন সেখান থেকে ডাইরেক্ট ব্যাক করবো শিলং। নাস্তা শেষ করে আমরা একটি গাড়ি ভাড়া করে রওনা দিলাম নোয়াখালীকাই ফলসের উদ্দেশ্যে। শুরু থেকে রাস্তার সৌন্দর্য যেন পুরো ট্রিপের মুডটা সেট করে দিল। রাস্তা চলে গেছে ছোট্ট একটা গ্রামের ভিতর দিয়ে, সেই গ্রামটার নামটা হচ্ছে নোয়াখালীকাই।
সেদিনের আকাশ জুড়ে ছিল মেঘ, আর সেই মেঘে ঢাকা পাহাড়ি পরিবেশটা যেন এক অন্যরকম অনুভূতি দিচ্ছিল। ওয়েলকাম টু নোয়াখালীকাই ভিলেজ। সত্যি বলতে ক্যামেরায় কতটা ধরা পড়ছে সেটা আমি জানি না, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি সেটা ভাষায় কিন্তু বোঝানো অনেক বেশি কঠিন। জীবনে অনেক সুন্দর জায়গা দেখেছি, কিন্তু এই পথের সৌন্দর্য আলাদা একটা অনুভূতি দিয়ে গেছে। গ্রামটা পেরিয়ে যখন নোয়াখালীকাই ফলসের আরো কাছে পৌঁছাতে শুরু করলাম, তখন রাস্তার সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ছোট ছোট পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, মাঝে মধ্যে মেঘ এসে পুরো পরিবেশটা একদম স্বপ্নের মতো সুন্দর করে দিচ্ছিল। মনে হচ্ছিল গন্তব্য পৌঁছানোর তাড়া একদমই নেই, এই রাস্তা দিয়ে যেন সারাদিন ঘুরে বেড়াই, আর রাস্তাটা এত বেশি সুন্দর। আমার মনে হয় শুধু এই রাস্তাটার জন্য একবার হলেও এখানে রোড ট্রিপ করা উচিত। যারা ড্রাইভ করতে ভালোবাসেন, বাইক আছে যাদের, তাদের জন্য কিন্তু এই রুটটা একটা দারুণ অভিজ্ঞতা হবে। এভাবে কিছুক্ষণ পথ চলার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম নোয়াখালীকাই ফলসের প্রবেশদ্বারে। গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই মনে হচ্ছিল এতক্ষণ যে সুন্দর পথ পেরিয়ে এলাম, এবার বুঝি তার থেকেও অসাধারণ কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখন চলে আসছি নোয়াখালীকাই ফলসে। এই যে এদিকটা হচ্ছে অনেকগুলো দোকান আছে, আর ফলসটা হচ্ছে পিছনে। আমরা এখন এদিকটাতে যাবো, আপনাদেরকে দেখাবো। আর এখানে অনেকগুলো সুভিনিরের দোকান আছে, আর তারপর হচ্ছে যে খাবার দাবার দোকান আছে, সব স্পোর্ট এরকম। সো এখান থেকে চাইলে কেনাকাটা করতে পারবে। আর মেঘ চলে আসছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফলস আসলে কিছু দেখা যাচ্ছে না কারণ এত মেঘ, তা মেঘের কারণে ঝর্ণাটা দেখা যাচ্ছে না। উপরে কিন্তু রোদ, হ্যাঁ নিচে মেঘ। তো আমরা কিছু সময় ওয়েট করে দেখবো যে মেঘটা যায় কিনা। যদি মেঘটা যায় আমরা দেখবো, আর ওরা বলতেছে হয়তো মেঘটা ক্লিয়ার হবে। তো আমরা কিছু সময় ওয়েট করবো এই ঝর্ণাটাকে দেখার জন্য, কারণ এটা দেখার জন্যই আসছি, এটা দেখে তারপরে যাব। এই হচ্ছে নোয়াখালীকাই ফলস। এখানে কিছু কথা লেখা আছে। এই যে নোয়াখালীকাই ফলস, এটা আসলে দেখতে এতটা সুন্দর, আর এখন তো মেঘ যেখানে দেখা যাচ্ছে না। এই সৌন্দর্যের পিছনে কিন্তু একটা করুণ কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে গ্রামটার নাম আমার মনে নেই, ওই গ্রামে একটা লিকা নামে একটা মেয়ে থাকতো। ওই মেয়ের একটা বাচ্চা মেয়ে ছিল, ওর হাজবেন্ডটা মারা যায়, মানে প্রথম হাজবেন্ড মারা যায়। তো যেহেতু মেয়েটা ছোট ছিল, আর এরা হচ্ছে যে মেয়েরা বাইরে কাজ করে, তো ও লিকা যখন বাইরে যেত তখন তো তার বাচ্চাটা বাসায় থাকতো। ওই বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য তখন লিকাই ভাবলো যে ও একটা আর মানে সেকেন্ড যে ম্যারেজ সেটা করবে। প্রথম অবস্থায় তার মানে দ্বিতীয় বিবাহ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তার মেয়ের জন্য সে দ্বিতীয় বিবাহটা করে। দ্বিতীয় বিবাহ করার পরে তার স্বামী লিকার যে মেয়ে ছিল তার প্রতি অনেক জেলাস ছিল, কারণ সে মনে করতো যে লিকাই তার মেয়েকে সব থেকে বেশি ভালোবাসে, তার দ্বিতীয় হাজবেন্ডকে ভালোবাসে না। তো এই জেলাসির বশবর্তী হয়ে লিকার যে হাজবেন্ড ছিল সে তার মেয়েকে হচ্ছে কেটে রান্না করে। লিকাই তখন বাইরে ছিল, তো লিকা যখন কাজ শেষ করে বাসায় আসে, তার যে মেয়ের মাংস যে কাটছিল সেই মেয়ের মাংস রান্না করে লিকাইকে খাওয়ানো হয়। যখন লিকাই এই জিনিসটা জানতে পারে, লিকাই এটা কোনোভাবে মানতে পারে নাই, তখন সে এসে এই যে ফলসটা আছে এখান থেকে লাফ দিয়ে সুইসাইড করে। লিকাই সুইসাইড করার পরে তখন এই ফলসটার নাম দেওয়া হয় নোয়াখালীকাই ফলস। বেসিক্যালি লিকাইকে স্মরণ রাখার জন্যে এই ফলসটার নাম দেওয়া হয়। সো প্রতিটা সুন্দর জিনিসের পিছনে কিন্তু আসলে করুণ কাহিনী থাকে। এখানে এসে যে নোয়াখালীকাই যে লেখাটা আছে ওখানে কিন্তু কাহিনীটা দেওয়া আছে। সো ইটস এ ভেরি স্যাড স্টোরি, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, যেন টুরিস্ট স্পট হিসাবে এখানে সবাই ঘুরতে আসে। বাট আমরা আসছি, আমাদের কপাল খারাপ, আমরা দেখতে পাচ্ছি না ঝর্ণাটা। যে এখানে হচ্ছে অনেকগুলো ছোট ছোট দোকান পাওয়া যায়, চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। চেরাপুঞ্জি বেসিক্যালি হচ্ছে চেরাপুঞ্জি সব থেকে বৃষ্টি হয় পৃথিবীর মধ্যে, আর চেরাপুঞ্জি ইজ লোকালি নোন অ্যাজ সোহরা। চলে যাই। এখন যে না না যেই আসতেছে সবাই Venture into the plug pool is not allowed unless under the supervision of local guide. ভাই না যাচ্ছি না, একটু তুই একটু। এখানে একটা ছিল বুঝছো। এই সিঁড়ি ধরে একদম নিচে যাওয়া যায়, নিচে গেলে একদম লাস্ট মাথা হচ্ছে ওখান থেকে কি বলে ফলসটা আরো ভালো মতো দেখা যায়। বাট মানে যাওয়ার জন্য অনেকেই রেকমেন্ড করতেছে না, বলছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমি একটু যাই, বেশি দূর যাবো না। যেটা ধরে নিচে যাইতে হয়, যেহেতু কেউ যাচ্ছে না তো আমিও যাচ্ছি না আর কি। জন্য সবাই ডিসকাস করতেছে, যাওয়ার জন্য সবাই নিরুৎসাহিত করতেছে, এর জন্য যাবো না। ফলস থেকে যখন একটু ভিতরের দিকে আসবেন, ভিতরে আসলে এই ভিউটা দেখা যায়। বিশাল বড় জায়গা দেখেন, পুরোটাই কিন্তু সুইজারল্যান্ডের মতো ফিল বা কাশ্মীর লাগতেছে। ওয়েদার ইজ সো গুড অ্যান্ড এ পর্যন্ত হাঁটা যায়। 6-7 কিলো হবে কিনা আমি নট শিওর, এটা মেবি
4-5 কিলোমিটার জুড়ে এই জায়গাটা অবস্থিত। আমরা তো আর ওয়াটারফলসটা দেখতে পারি নাই, তো আশেপাশে ঘুরে এখন চলে যাব গাড়িতে, সোজা হচ্ছে শিলংয়ের দিকে। শিলং এসে হোটেল বুকিং করে এখন রাতের শিলং বাজার ঘুরে দেখছি। এখানে সেন্টার পয়েন্ট বেশ জমজমাট, অনেক দোকানপাটের পাশাপাশি জামা কাপড়, চকলেট এবং বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড রয়েছে এখানে। শিলং শহরের রাস্তাগুলো বেশ উঁচু নিচু পাহাড়ি, তাই হাঁটতে গেলে পায়ে একটু ব্যথা লাগতে পারে। তবে সব মিলিয়ে শিলংয়ের এই সেন্টার পয়েন্টটা ঘোরাঘুরির জন্য বেশ ভালো। শিলং ঘোরাঘুরি শেষ করে এখন আমরা রওনা দিয়েছি ঢাউকি বর্ডারের দিকে। আজকে বাংলাদেশে ফিরে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসছে ঢাকা থেকে দিল্লির ট্রাভেল ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।